ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে সরকার গঠনে সাহায্যের আশ্বাস মমতার। ইন্ডিয়া জোটকে বাইরে থেকে নেতৃত্ব দিয়ে সব রকম সাহায্য করে সরকার গঠন করে দেব। বাংলার সিপিএম কংগ্রেসকেও আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো। বিজেপি বলেছিল না অহংকার করে ইসবার 400 পার, মানুষ বলছে নেই হোগা 200 পার, এবার হবে পগার পার, এবার হবে পগার পার। তাই জেনে রেখে দিন, ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না। ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো, যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনোদিন অসুবিধে না হয়। অব্র, খুব উল্লেখযোগ্যভাবে আমরা দেখলাম অরবিন্দ কেজরিওয়াল তিনি অন্তর্বর্তী জামিনে মুক্ত রয়েছেন। 2 তারিখ পর্যন্ত তার এই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল যেদিন বেরিয়ে এলেন তার পরের দিনই খুব উল্লেখযোগ্যভাবে তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন যে মোদী সরকার যদি ফের একবার ক্ষমতায় আসে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরো কয়েকজনের নাম বললেন, তেজস্বী যাদব, স্ট্যালিন, এদেরকে কিন্তু জেলে পড়বেন। কোথাও সেই আশঙ্কা থেকেই কি একেবারে সাবধানী পদক্ষেপ? দেখুন, অরবিন্দ কেজরিওয়াল বুঝতে পেরেছেন যে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়াই করছে একমাত্র বিজেপি এবং বিজেপির শাসিত কেন্দ্রীয় সরকার। আর হ্যাঁ, নিজে জেলে গিয়ে তারপর এই উপলব্ধি হচ্ছে ওনার, কারণ 2000 কোটি টাকা তো সাইফন অফ করা হয়েছে, এটা তো ক্যাগ রিপোর্টে প্রমাণিত। এবার সেখান থেকে তৃণমূল কংগ্রেসের এই স্টেটমেন্টে আসি। তৃণমূল কংগ্রেস এমন একটা দল যেটা 45টা আসনে এবার লোকসভা ইলেকশন লড়ছে 4টে রাজ্য থেকে। এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মিনিমাম প্যারামিটার্সগুলো দেখুন যে অল ইন্ডিয়া দল হওয়ার জন্য কি কি হওয়া প্রয়োজন। তার মধ্যে মিনিমাম প্যারামিটার হচ্ছে 4টে রাজ্য থেকে ভোট লড়তে হবে এবং একটা মিনিমাম পার্সেন্টেজ অফ ভোট পেতে হবে। তো আঞ্চলিক তৃণমূল কংগ্রেস খোঁচা খেয়ে ওই সর্বভারতীয় নেতাকে তো কিছুতেই প্রজেক্ট করতে পারছে না। সেজন্য নিজেরা এখন মরিয়া চেষ্টা করছে এই লোকসভা ইলেকশনে যদি সর্বভারতীয় দল হয়ে উঠতে পারে, সেই আশাতেও একদম পুরো জল ধরে রাখুন। আর দ্বিতীয়ত আরেকটা কথা বলি, এই যে তাদের জোট সঙ্গীদের নিয়ে কথা বললো, বামেদের কথায় আসি। বামেরা গত লোকসভা ইলেকশনে সারা দেশে 1% ভোটও পায়নি এবং লাস্ট যে সেমিফাইনাল করে গলা ফাটালো ওরা, 5টা রাজ্যে বিধানসভা ইলেকশন হয়েছে। সেই সেমিফাইনাল গুলোতে হার হিম করা লড়াই করেছে নোটার সঙ্গে, তারপর নোটার কাছেও হেরেছে। এদেরকে নিয়ে নাকি ওই অঙ্কে আসবো, কিন্তু আমি এখানে রাহুল বাবুর কাছে আসি। রাহুল বাবু, একেবারে অঙ্কের সমীকরণে আসি। 45টা আসনে তৃণমূল কংগ্রেস লড়ছে গোটা দেশ জুড়ে। আপনি বলুন 315, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 313 থেকে 315 পাবে ইন্ডিয়া জোট। তার মধ্যে 45-এ 45ও যদি হয়, তর্কের খাতিরে ধরে নিই তৃণমূল কংগ্রেস 45-এ 45 পেল, শতাংশের হিসাবে কত হয় বলে আপনার মনে হয়? এবং সেখানে বাইরে থেকে সমর্থনটা কতটা কার্যকরী? না, তুমি যেভাবে দেখছো তোমার পার্সপেক্টিভে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলেননি। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা ইন্ডিয়ার সাথে আছি এবং আমরা আশা করছি ইন্ডিয়া 300 কাছাকাছি ভোট পাবে এবং ইন্ডি জোটকে আমরা সমর্থন দেব বাইরে থেকে। আমি বলি কেন বলছি, বাংলায় দাঁড়িয়ে এটা প্রযোজ্য নয়। কারণ বাংলায় দাঁড়িয়ে এই ইন্ডি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তৈরি করেছেন। পরবর্তীকালে বাংলায় দাঁড়িয়ে অধীর চৌধুরী ক্রমাগত মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করে চলেছেন এবং এখানে দাঁড়িয়ে কিছুতেই জোটটাকে ফলপ্রসূ করবেন না বলে বিজেপির হাতকে শক্ত করার চেষ্টা করেছেন। বিজেপির হাতকে যেন শক্ত না করতে পারে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় বাধ্য হয়ে বেরিয়ে আজকে দাঁড়িয়ে ওনাকে বলতে হচ্ছে যে বাংলায় দাঁড়িয়ে যেখানে রেজাল্টটা ভালো করবো যেটাই হবে বিজেপির কাছে। বাধ্য হয়ে বেরিয়েছেন বলে আপনার মনে হয়? মমতা বন্দ্যোপাধ্যায়, আমার খুব ভুল না হলে জানুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 42টা আসনেই তৃণমূল একাই লড়াই করবে এবং সেখানে বাম কংগ্রেস হচ্ছে বিজেপির চোখ। উত্তরটা শোনো, যদি ক্রমাগত দাঁড়িয়ে কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, তাকে নিশানা বানান, ওইদিকে দাঁড়িয়ে মিটিং করছেন ইন্ডি, তাহলে বাংলার কথা ছিল এআইসিসির সঙ্গে। জয়রাম রমেশ তো বহুবার বলেছেন আলোচনার দরজাটা খোলা রাখুন। তাহলে অধীর চৌধুরীকে আপনারা ধরে বসে রইলেন কেন? জয়রাম রমেশ তো অধীর চৌধুরী বলতে পারেননি বাংলার গ্রাসরুটের কর্মীদের কাছে কি বার্তা যেত। আলোচনা তো করবেন সোনিয়া গান্ধীর সঙ্গে, রাহুল গান্ধীর সঙ্গে, অধীর চৌধুরী বসছিলেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় চাননি। যারা মনে করেন সাম্প্রদায়িক শক্তির মধ্যে লড়বেন না, বাংলায় দাঁড়িয়ে লড়বেন না। তৃণমূল নেত্রী বলছেন ইন্ডিয়া জোটের সাহায্য করবেন বাইরে থেকে, কিন্তু এখানে রাজ্যে সিপিএম এবং কংগ্রেস তারা কিন্তু বিজেপির সঙ্গে রয়েছে। পাল্টা কি বলছে কংগ্রেসের তরফ থেকে অধীর চৌধুরী? তিনি বলছেন তৃণমূলের ভবিষ্যৎ অন্ধকার, ভোটের পর দল তাই উঠে যাবে। বিজেপির সঙ্গে আঁতাত অভিযোগে পাল্টা অধীর চৌধুরী। অন্যদিকে সুজন চক্রবর্তী বলছেন ভোটের পর সারা ভারতে কোনো ভূমিকাই থাকবে না তৃণমূলের। তৃণমূল এই বাংলায় মানুষের কাছে আজ তৃণমূলের সম্পর্কে মোহভঙ্গ পূর্ণ হয়ে গেছে। তাই মোহভঙ্গ হয়ে যাওয়ার পর তৃণমূল বুঝতে পারছে এই বাংলায় তৃণমূলের আগামী ভবিষ্যৎ
ঝরঝরে মানে অন্ধকার। এবং আমি বললাম নির্বাচনের পর, ফলাফলের পর এ বাংলায় তৃণমূল দল ভেঙে হু হু করে কংগ্রেসে যোগদানের হিড়িক পারবে। মোদী জানে যে এনডিএর গভর্নমেন্ট এবার হবে না, না জানার কোনো কারণ নেই। তাহলে তারপর কারা গভর্নমেন্ট করবে? অবভিয়াসলি ইন্ডিয়া জোট করবে। এবং সেই কারণেই মমতা ব্যানার্জি দুদিকেই আছেন। উনি বলছেন ইন্ডিয়া জোট করলে আমি ইন্ডিয়া জোটকে সমর্থন দেবো। ইন্ডিয়া জোটকে বললো যে আমি আছি ভাই তোমাদের সঙ্গে, কেউ বিশ্বাস করে না মমতা ব্যানার্জিকে। আর মোদিজিকে বলে দিল দেখো আমি সমর্থন করবো বলেছি, কিন্তু বাইরে থেকে করবো বলেছি, ভেতরের দিকেও বসিনি। ফলে চান্স যদি বিজেপির হয়, আমি কিন্তু বিজেপির সঙ্গেও আছি। মমতা ব্যানার্জি সবসময়তেই এইরকম মনোভাবে চলেন। ওকে দেশের রাজনৈতিক দল যারা জাতীয়, তারা কেউ বিশ্বাস করে না। 4 দফার ভোট যখন হয়ে গেছে, 3 দফার ভোট বাকি। ভোটের মাঝপথে এসে এমন বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষ কি বলছেন এ নিয়ে শোনাবো। ভিতরে যেতেই পারবেন না, কারণ কেউ ডাকবে না, এমন জায়গায় পৌঁছে দেবো ওদেরকে না, কোনো রোলই থাকবে না সারা ভারতবর্ষে। গতবারে তবু তো ছিল, এবারে টিএমসি কে কেউ ডাকবে না, এমন সংখ্যা তারা পাবে। গৌতমবাবু, ভোট যখন সবেমাত্র আধা আধি হয়েছে, এখনো প্রায় অর্ধেকটা বাকি, সবে 60% আসনে ভোট হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন প্রেডিকশন, কোথাও কি আপনার মনে হচ্ছে যে ভোটারদের কোথাও দোলাচলে ফেলে দিতে পারে? কারণ ইতিমধ্যেই বিজেপি অ্যাডভান্টেজ পেতে শুরু করেছে, যেখানে বাম কংগ্রেসের ওপরে কোনো আস্থা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নীতি নির্ধারক এতদিন পর্যন্ত বলে এসেছেন, চালিকা শক্তি হিসাবে বসবেন। এখন বলছেন বাইরে থেকে সমর্থন। বাইরে থেকে সমর্থনের অতীতে তো আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার সরে এসেছেন। তাহলে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে কি কোথাও ভোটারদের মনে সংশয় তৈরি হবে? ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে ভোটারদের মধ্যে কোনো সংশয় নেই। তার কারণ হচ্ছে গোটা দেশ জুড়ে যেভাবে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি আর রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে বিরাষ্ট্রীয়করণ করা, তার সঙ্গে ইলেকট্রাল বন্ড এবং হাতরাস, মণিপুর, উন্নার এবং যে ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, তারা ইন্ডিয়া জোটের পক্ষেই ভোট করবেন এবং ইন্ডিয়া জোটই সরকার গঠন করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোট থেকে সরে এলেন কেন, এর কোনো উত্তর মমতা ব্যানার্জির কাছে নেই। দুটো জিনিস আমরা বুঝি, মমতা ব্যানার্জির একটা পাস্ট আছে, সেই পাস্টটা বুঝলেই বোঝা যায় যে তিনি একটা আন্ডার কারেন্ট কানেকশন উইথ বিজেপি রেখেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি ওই কারণেই বলেছেন যে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে আমরা বাইরে থেকে সমর্থন করব। বাইরে থেকে সমর্থন করবেন কি করবেন না, এটা ওই 4 তারিখের পর বোঝা যাবে যে তৃণমূলের কোনো এক্সিস্টেন্স এই সরকার গঠনের ক্ষেত্রে থাকবে কিনা। এই জায়গায় আসি রবীন্দ্রনাথ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে অবস্থান তৈরি করেছেন, তাতে কোথাও আমরা জানি যে ভোটাররা সাধারণভাবে গোটা দেশের ভোটাররা এই মুহূর্তে একটা চরম বাইনারি তৈরি হয়েছে, হয় বিজেপি না হলে এই ইন্ডিয়া জোট। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কি তার একটা সেপারেট এক্সিস্টেন্স তৈরি করার চেষ্টা করছেন, যেখানে তার দলের একটা আলাদা প্রয়োজনীয়তা রয়েছে, বাইরে থেকে সমর্থনের প্রয়োজনীয়তা রয়েছে ইন্ডি জোটকে, কোথাও এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছেন? সেই প্রয়োজনীয়তা তিনি তৈরি করতে আরো বেশি করে পারতেন যদি যখন জয়রাম রমেশ বারবার করে কাকুতি মিনতি করছিলেন এবং আমরা এই চ্যানেলে বসেও হাসাহাসি করেছিলেন কেউ কেউ, সেই সময় তার যেভাবে ডাকছিলেন, কিন্তু সেই সময় তাকে ফিরিয়ে দিয়ে এককভাবে ব্রিগেডের মঞ্চ থেকে 42টা প্রার্থী তিনি ডিক্লেয়ার করে দিলেন। এইটার থেকে বোঝা গেল যে তিনি ইন্ডিয়া জোটকে একবারই ইন্ডিয়া জোটের সঙ্গে যেতে চাইছেন। আর অন্যদিকে বিজেপি, আপনি বিজেপিকে ছাড়বেন কি করে বলুন তো? আজকে যখনই রাজীব কুমারকে ধরার প্রশ্ন হলো, সঙ্গে সঙ্গে উনি চলে গেলেন দিল্লি, এবং তারপরে কিন্তু রাজীব কুমারের কেস কোথায় চলে গেল? বিষবাও জলে, সারদা, নারদা, প্রত্যেকটা জায়গাতে এমন একটা জায়গায় এই যে শিক্ষক কেলেঙ্কারি, কাকুর ভয়েস পেতে 19 মাস সময় লাগে ইডি সিবিআই, এবং এতদিন পরে জীবনকৃষ্ণ সাহা তিনিও ভোটের মধ্যে ছাড়া পেয়ে গেছেন। সন্দেশখালীতে মার খাওয়ার 19 দিন বাদে 5ই জানুয়ারি মার খেলো, আর 24শে জানুয়ারি তারা সেখানে গেল। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে ইডি সিবিআই তারা দাঁড়িয়ে আছে উপর থেকে নির্দেশ, এবং সেই উপর থেকে নির্দেশ তারা পাচ্ছে। আমার বক্তব্য হচ্ছে একটা লাইনে বলছি আমি। প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রেজেন্স, তাকে অস্বীকার করার ক্ষমতা ভারতবর্ষের কোনো বিরোধী রাজনৈতিক দল নেই। কারণ 2021 দাঁড়িয়ে যেভাবে বিজেপির জয়রথ চলছিল এবং বাংলায় দাঁড়িয়ে সেই জয়রথকে থমকে দিয়েছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রেজেন্স সারা ভারতবর্ষে, গৌতম দ্বারা যাই বলুক না কেন, ভারতবর্ষে বিজেপির বিকল্প শক্তি যদি চিন্তা করতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তাদের কোনো যখন ইন্ডিয়া প্ল্যাটফর্মটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৈরি হলো, নামকরণ করলেন মমতা
বন্দ্যোপাধ্যায় সেখান থেকে সরে আসছেন কেন, বাইরে থেকে সমর্থন কেন, ইন্ডিয়া জোটের মুখ কেন নয়? একেবারে। এবং অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রত্যেক সদস্যকে কিন্তু একেবারে ধরে ধরে পরিবারতন্ত্র নিয়ে নিশানা করলেন অমিত শাহ। কি বললেন তিনি? যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে গরিব চাওয়ালার ঘরে জন্ম নেওয়া মোদির লড়াই চলছে। হুগলির মশাটের সভায় কি মন্তব্য করলেন শোনাবো। किसके हाथ बीच में लड़ाई है? एक और ये परिवारवादी पार्टियां हैं जिसमें ममता बनर्जी अपने भतीजे को सीएम बनाना चाहती है, शरद पवार अपनी बेटी को मुख्यमंत्री बनाना चाहते हैं, उद्धव ठाकरे अपने बेटे को सीएम बनाना चाहते हैं, स्टालिन अपने बेटे को मुख्यमंत्री बनाना चाहते हैं और सोनिया गांधी राहुल बाबा को पीएम बनाना चाहती है, पीएम। और दूसरी ओर कौन है? दूसरी ओर गरीब चाय वाले के घर पे जन्मे हुए इस देश के महान नेता नरेंद्र मोदी है, नरेंद्र मोदी। ये दोनों के बीच में श्रीरामपुर वालों आपको तय करना है ये देश किसको देना है। এই জায়গায় একবার রাহুল বাবুর কাছে আসবো। রাহুল বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলছেন নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, প্রথম দফার ভোটের 11 দিন পর, দ্বিতীয় দফার ভোটের 4 দিন পরে কি কারণে শতাংশের হিসেবে ভোটদানের হার বাড়ানো হচ্ছে। তিনি কিন্তু ইতিমধ্যেই পক্ষপাতের অভিযোগ করছেন, পাশাপাশি তৃণমূলে ভোট দিলে বিজেপিতে চলে যাচ্ছে, একেবারে হাতে নাতে তারা ধরে ফেলে ইভিএম বদল করছেন। এই এতগুলো অভিযোগের পর এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইন্ডি জোট তা সত্ত্বেও 315 হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে সমর্থন দিয়ে সরকার করবেন। দেখো কুসুমিতা, প্রথম কথা আগের বারও তোমাদের বলেছিলাম যে ভোটের পার্সেন্টেজ যেটা ডিক্লেয়ার করে নির্বাচন কমিশন পরবর্তীকালে 11 দিন পরে ডিক্লেয়ার করেছে এবং সেটা কতটা ডিফারেন্স ছিল আমরা কিন্তু এই নিয়ে আলোচনা 6%। হ্যাঁ, তো এটা একটা ভয়ঙ্কর কারণে বলতেই পারি আমরা। এই নিয়ে প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করছেন। তো তুমি যে প্রশ্নটা করছো তার সেটার উপর সম্পূর্ণ ডিপেন্ড করছে ভারতবর্ষের জনতা। জনতা সবচেয়ে শক্তিশালী। আজকে দাঁড়িয়ে তুমি দেখবে কুসুমিতা, ইন্ডি জোট যদি 315 পায় এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে সমর্থন প্রয়োজন, দেখবে তুমি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী প্রতিবার ন্যারেটিভ চেঞ্জ হচ্ছে। এই যে 400 পার, তারপরে দেখবে তোমার হেড স্পিচ কেন চেঞ্জ হচ্ছে? ভোটের হার কমছে। মানুষ যারা গতবার 2019 সালে যে উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছেন এবার তার থেকে কমতে আরম্ভ করেছে। 400 পার তো হবেই না। তৃণমূল কংগ্রেসের খুব খিদে পেয়েছে, ব্যালটের খিদে, ব্যালট খাবো ব্যালট খাবো ব্যালট খাবো, বালি কয়লা খেয়েছি আরো খিদে পেয়েছে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে এবার তো ইভিএম এ ভোট হচ্ছে, ব্যালট আর খুঁজে পাচ্ছে না খাওয়ার জন্য। আর কতটা হতাশাগ্রস্ত হয়ে গেছে দেখুন, এখন থেকেই নাকাকান্না খাওয়া শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের। আসলে যা অবস্থা, যেভাবে এরা দেশ বিরোধী স্ট্যান্ড নিয়েছে, নারী বিরোধী স্ট্যান্ড নিয়েছে, হিন্দু বিরোধী স্ট্যান্ড নিয়েছে, বাংলার জনগণ এদের ডাস্টবিনে ছুড়ে ফেলবে। এরা সেটা নিজেরা বুঝতে পেরে গেছে। হতাশার বহিঃপ্রকাশ ছাড়া আর কিচ্ছু না এগুলো। একটা ঘটনা যেটা তুমি বললে এটা পরিষ্কার বলা উচিত যে 11 দিন বাদে ইলেকশন কমিশনের যে 6% ভোট, 6.6%-এর উপরে ভোট যে বেড়ে গেল শতাংশের নিরিখে, এটা কখনো কোনোদিন হয়নি, কোনো নির্বাচনে আমরা দেখিনি। এবং নির্বাচনে এটা মমতা ব্যানার্জি কি বলছেন বড় কথা নয়, এটা যে কোনো নাগরিক এই কোশ্চেন তুলতে পারেন যে নির্বাচনের সঙ্গে যুক্ত নির্বাচন কমিশনের দায়িত্বে ভোট হচ্ছে 11 দিন বাদে, যখন আমরা দেখেছি যে অ্যাডজাস্ট যেদিন ভোট হচ্ছে সেদিন বা তার পরের দিন লাগে পার্সেন্টেজ বলতে নির্বাচন কমিশন চলছে। নেচাই নির্বাচন কমিশনের এই কোশ্চেন উঠবে, এই বলা নিয়ে কোশ্চেন উঠবে। আর দ্বিতীয় বিষয় কিন্তু রবীন্দ্রনাথ বাবু, এখানে তো যে মানুষজন ইন্ডি জোটের উপর ভরসা রাখবেন তারা জানতে চাইবেন যে তাহলে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে, প্রধানমন্ত্রী কে হবেন। নীতিশ কুমার তো ইতিমধ্যেই চলে গিয়েছেন, ভরসা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী না, পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন এই মুহূর্তে কিন্তু একটা দ্বন্দ্বের মধ্যে, দোদুল্যমানতার মধ্যে সবাই আছে। না হলে মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলছেন ইন্ডিয়া জোটকে উনি বাইরে থেকে সমর্থন করবেন, আবার উনি 6%-এর যে ঘটনা তার ভিত্তিতে বাইরে থেকে সমর্থন করে কি প্রধানমন্ত্রী হতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেই প্রশ্ন তো সাধারণ মানুষের মনে থাকবে। সেই জায়গা থেকে আমি একটা কথা বলছি, 6%-এর এই যে ব্যাপারটা, এটা যদি কাউন্টিং এজেন্টরা সতর্ক থাকেন, কারণ প্রত্যেককে হাতের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে যে কত ভোট করেছে, সেটা সই করা প্রিজাইডিং অফিসার। সকলকে ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসবে, সঙ্গে থাকবেন।